৭১ টিভি রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এমপিরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। বিরোধী জোট থেকে মির্জা ফখরুলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। টাইটেল করেছে ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল, শুক্রবার শপথ। দ্য ডেইলি স্টার বাংলা রিপোর্ট করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে ফয়সালা হলো কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদকে বিপুল ব্যবধানে হারিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করে জানান, মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট, অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট গ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি নিজে ভোট দেন। নির্বাচনের এই দুর্দান্ত বিজয়ের পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার সংগঠনের তহবিল থেকে প্রায় ২৪ লাখ টাকা নিয়েছেন। বিল ভাউচার জমা দিয়েছেন ৫,৪৯,০০০ টাকার। তিনি ১৮ লাখ। রাকসুর ১৬ কোটি টাকা এবং আম্মারদের ভাউচার সংকট, এরকম একটা টাইটেল করেছে সমকাল নিউজ এবং তারা একটি রিপোর্ট করেছে। এ বিষয়ে দৈনিক যুগান্তর একটি রিপোর্ট করেছে। তহবিলের ১৩ লাখ টাকা নিয়ে ৯৯,০০০-এর হিসাব দিয়েছেন রাকসু ভিপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুতে বড় ধরনের আর্থিক অস্বচ্ছতার অভিযোগ। বর্তমান পরিষদ গত ১০ মাসে বিভিন্ন কর্মসূচির নামে রাকসু তহবিল থেকে ১,২৯,০০,০০০ টাকা তুললেও তার মধ্যে প্রায় ৬২ লাখ টাকার কোনো বিল ভাউচার জমা দেয়নি। নথি অনুযায়ী সবচেয়ে বড় ভাউচার সংকট রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের। তিনি ৭ ধাপে প্রায় ২৪ লাখ টাকা তুললেও ১৮,৩৯,০০০ টাকার কোনো হিসাব দেননি। অন্যদিকে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ১৩.৫ লাখ টাকা তুললেও ১২,৪০,০০০ টাকার ভাউচার জমা দেননি। এছাড়া এজিএস ও ৮ জন সম্পাদকের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে। অভিযোগের জবাবে জিএস আম্মার ও ভিপি জাহিদ একে প্রোপাগান্ডা বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, কিছু কর্মসূচির ভাউচার তৈরির প্রক্রিয়াগত ত্রুটির কারণে তা সংশোধনে দেরি হচ্ছে। আগামী ১৫ অক্টোবর তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই অডিটের মাধ্যমে সব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব বুঝিয়ে দেওয়া হবে। রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে। দৈনিক ইত্তেফাক তাদের টাইটেল করেছে, রাজনৈতিক ঐক্য তৈরি করে জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি নূরের। দৈনিক ইত্তেফাক তাদের রাজনীতির পাতায় নিউজ পোর্টালে রাজনীতির পাতায় একটি রিপোর্ট করেছে। হেডলাইন করেছে, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য করে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে নূর। দেশের সমসাময়িক রাজনীতিতে নতুন ঝড়। প্রয়োজনে সব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার বিকেলে শাহবাগে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। নুরুল হক নূর অভিযোগ করে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠন সারা দেশে চাঁদাবাজি, দখলদারি এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেসিবাদের পতন ঘটানো ছাত্র জনতা কোনো নতুন ধরনের আধিপত্যবাদ বা মৌলবাদ শক্তির উত্থান মেনে নেবে না। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং ধর্মীয় উগ্রবাদ রুখতে
প্রয়োজনে জামাত শিবিরকে নিষিদ্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আর এজন্য দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপে বসা উচিত। প্যারোলে মুক্তি পেয়ে স্বামীর মরদেহের কাছে দীপুমণি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ভিডিও। প্রথম আলো জেলার পাতা একটি রিপোর্ট করেছে, সকালে প্যারোলে মুক্তি হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপুমণি। কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তার প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহের পাশে পৌঁছেছেন। সকাল 6:15টার দিকে তাকে মুন্সিগঞ্জ জেলার কারাগার থেকে কড়া নিরাপত্তায় মুক্তি দেওয়া হয়। সকাল 9:15টার দিকে দীপুমণিকে বহনকারী প্রিজন ভ্যানটি রাজধানীর কলাবাগানের বাসভবনে পৌঁছায়। সেখানে স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন সাবেক এই মন্ত্রী। বিশেষভাবে উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে জড়িয়ে থাকা এই বাড়িটিতেই দীপুমণির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগে গত মঙ্গলবার রাতে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান ৭৬ বছর বয়সী সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। মায়ের প্যারোলে মুক্তির জন্য 4 দিনের আবেদন করা হলেও মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট 12 ঘন্টার জন্য এই অনুমোদন দেন, যা সন্ধ্যা 6টা পর্যন্ত কার্যকর থাকবে। চ্যানেল 1 নিউজের প্রতিবেদন, তারা টাইটেল করেছে বিদ্যুতের দাবিতে ঈশ্বরগঞ্জে পিডিবি অফিসে হামলা ভাঙচুর। ঈশ্বরগঞ্জে পিডিবি কার্যালয়ে হামলা ভাঙচুর, প্রকৌশলীকে মারধর। প্রথম আলো রিপোর্ট। তীব্র লোডশেডিং এবং টানা 1 সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পিডিবি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে পৌর শহরের সিমরাইল গ্রামের প্রায় 2 থেকে 250 গ্রাহক লাঠিসোঁটা নিয়ে অফিসে এই তাণ্ডব চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 13 আগস্ট থেকে সিমরাইল গ্রামের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে পড়ে থাকায় হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে আছেন। স্থানীয়দের দাবি, নতুন ট্রান্সফরমার দ্রুত স্থাপনের জন্য পিডিবির লোকজনকে 50,000 টাকা দেওয়া হলেও তারা দ্রুত সরবরাহ স্বাভাবিক করেননি। এ নিয়ে ক্ষোভ থেকেই এই হামলা। হামলাকারীরা অফিসের জানালা, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ড্রয়ার ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে শারীরিকভাবে মারধর করা হয়, যিনি পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আহত এই কর্মকর্তা।